হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এসএসসি গণিত বইয়ের অধ্যায় ১৬ পরিমিতির ১৬.২ অনুশীলন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা ১৬.১-এর প্রত্যেকটা অঙ্ক একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে বুঝিয়ে আলোচনা করেছি এবং আমরা অঙ্কগুলোর সমাধান ভিডিও অবশ্যই এখানে আপলোড দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে। তোমরা যারা আমাদের আগের ১৬.১-এর ভিডিওগুলো দেখো নাই, তোমরা অবশ্যই ১৬.১-এর ত্রিভুজ সম্পর্কিত যত পরিমিতির অঙ্ক আছে সবগুলা ওইখানে সমাধান করা হয়েছে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে আসবা। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ওই পুরো প্লেলিস্টের মানে যে ১৬তম অধ্যায়ের পুরো প্লেলিস্টের আমি লিঙ্কটা দিয়ে দিব। তোমরা অবশ্যই ১৬তম অধ্যায় প্রথম থেকে শুরু করবা। আর আজকে যারা আমার এই ১৬.২ এর ভিডিওটা দেখবা, আজকে হচ্ছে তোমরা এই ভিডিওটার পুরাটা না টেনে, একদম না টেনে তোমরা হচ্ছে পুরা ভিডিওটা লাইন বাই লাইন আমার প্রত্যেকটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে তারপর খাতায় নোট করবে। কারণ তুমি ভিডিও দেখে গেলেই তোমার মানে কাজ বা অঙ্ক তোমার মাথায় চলে আসবে না। তোমাকে অবশ্যই এগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। তো এই যে ১৬তম অধ্যায়, আর এই ১৬তম অধ্যায়ের ১৬.২টা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কিত পরিমিতি। মানে এখানে চতুর্ভুজ সম্পর্কিত যত ধরনের পরিমাপের অঙ্ক আছে বা পরিমিতি আছে সবগুলা এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা এই চতুর্ভুজ সম্পর্কিত পরিমিতির আলোচনা করতে গেলে অবশ্যই চতুর্ভুজ সম্পর্কিত কিছু সূত্র আছে, মানে পরিমিতি সংক্রান্ত প্রয়োজনীয় কিছু সূত্র আছে। আমরা সূত্রগুলা নিয়ে একটু আলোচনা করি প্রথমে। এখানে আমি সূত্রগুলা সুন্দর করে তোমাদের জন্য লিখে রাখছি। মনে করো একেবারে রেডিমেড জিনিস আর কি। তোমরা জাস্ট হচ্ছে এটাকে লিখে নিবা, এটাকে তোমরা অবশ্যই নোট করে নিবা। কেমন? আমি এটা লিখে রাখছি, প্রয়োজনে ভিডিওটা পজ করে এগুলো আগে নোট করে নাও। নোট করা শেষ। এবার হচ্ছে আমরা এখানে এগুলো একটা একটা করে পড়ে বুঝে নিই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রটা কেমন আমরা একটু এটা জেনে নিই প্রথমে। আয়তক্ষেত্রটা হচ্ছে সাধারণত যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় পরস্পর সমান, কর্ণদ্বয় পরস্পর সমান অথবা কোণগুলো সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে? তো এখানে হচ্ছে এই যে বিপরীত বাহু বলতে এরা, এদেরকে বলা হয় দৈর্ঘ্য। আর এই যে বিপরীত বাহু এরা, এদেরকে বলা হয় প্রস্থ। ঠিক আছে? এই দৈর্ঘ্য প্রস্থ এরকম বিপরীত বাহু দিয়ে থাকলে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রে যখন আমরা ক্ষেত্রফল করতে যাব তখন সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যখন এই আয়তক্ষেত্রের আমরা পরিসীমা করব তখন আমাদের সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আমরা জানি কোন একটা ক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে ওই ক্ষেত্রের চারদিকের যোগফল। এখন এই যে চতুর্ভুজের চারটা বাহুর যোগফলই হবে চতুর্ভুজের পরিসীমা। তাহলে দৈর্ঘ্য দুইটা প্রস্থ দুইটা ওই জায়গা থেকে হচ্ছে কি এই যে 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। আশা করি প্রত্যেকেই কিন্তু যে পরিসীমার সূত্রটা বুঝছো। তারপর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এই কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এটা আয়তক্ষেত্রে এই তিনটে সূত্র হচ্ছে কিসের? আয়তক্ষেত্রে। তুমি আয়তক্ষেত্রের অঙ্কগুলা সম্পর্কিত মানে সম্পর্কিত যে অঙ্কগুলো আছে এগুলো করতে গেলে এই তিনটে সূত্র তোমার প্রয়োজন হবে যে কোনো মুহূর্তে। এরপর হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রটা হচ্ছে কি, সাধারণত যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান আবার কোণগুলো সমকোণ, এদের কোণগুলো কি সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। মানে প্রত্যেক বাহু এখানে সমান। মানে তুমি কাউকে এখানে ছোট বড় বা দৈর্ঘ্য বস্তু এরকম করে কল্পনা করার সিস্টেম নাই। তুমি এখানে মানে সবাইকে বলতে হবে কি সবাই সমান এখানে। ঠিক আছে? প্রত্যেক বাহু সমান। তো এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। কিভাবে একটু চিন্তা করো। এখানে দৈর্ঘ্য আর এখানে প্রস্থ আছে, কিন্তু এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তা, তারপরে আমরা যদি দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দিই, মানে দৈর্ঘ্য যা প্রস্থ তা, তাহলে দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য দিলে কি হয়? আমরা জানি দুইটা জিনিস, দুইটা একই রকম জিনিস গুণ অবস্থা থাকলে তারা কি হয়? হোল স্কয়ার হয়। তাহলে এখানে কি হবে? দৈর্ঘ্য হোল স্কয়ার। কেমন? এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক একই রকম ভাবে পরিসীমাটা হচ্ছে কি 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, মানে চারটা বাহুকে একসাথে করে যোগ করা বা হচ্ছে 4 দিয়ে গুণ করে দিলেই তো আমরা পরিসীমাটা পেয়ে যাই। আর কর্ণের দৈর্ঘ্য জায়গায় হচ্ছে কি √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। অনেক সময় আমরা এই বাহুর দৈর্ঘ্যটাকে এ ধরি, এই ঠিক আছে, √2 ইন্টু এও বলা যেতে পারে। এরপরে হচ্ছে আমাদের সামান্তরিক। সামান্তরিকটা হচ্ছে অনেকটা আয়তক্ষেত্রের মতো, মানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এই জায়গা থেকে শুধু একই রকম আর না হয় আর কোনো কিছু একই রকম না। যে বিপরীত বাহুগুলো কি সমান ও সমান্তরাল, কিন্তু কোণগুলো মানে অসমান, কোণ একটাও সমান না, তবে কর্ণদ্বয় অসমান সবকিছু দিক থেকে। যে কর্ণ বলতে এই যে কোণা যোগ করা আর কি, এরাও কিন্তু অসমান। তো এই জায়গাতে হচ্ছে এই আয়তক্ষেত্রের সাথে সামান্তরিকের তফাৎ হচ্ছে এখানে। তো এখানে আমাদের ক্ষেত্রফল করতে গেলে কি লাগবে? ভূমি লাগবে ইনটু উচ্চতা লাগবে।
মূলত কথা কিন্তু ওই জায়গায় যে প্রস্থ লাগবে আর দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে আর কি লাগবে, দৈর্ঘ্য লাগবে। তো এখানে যেহেতু প্রস্থটা আমরা বলতে পারছি না, আমরা এটাকে বলবো কি উচ্চতা লাগবে। উচ্চতা মানে ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে কি আবার তোমরা মনে করো যে হাফ ইন্টু, এটা হাফ ইন্টু না, এটা হচ্ছে শুধু ভূমি ইন্টু উচ্চতা। তোমার হাফ বললো হচ্ছে ত্রিভুজ। ঠিক আছে, এই জিনিসটাকে তুমি যদি এভাবেও কল্পনা করো, যেমন আমরা যদি একটা কর্ণ আঁকি এটাকে ভালো করে, এদিকে একটা ত্রিভুজ এদিকে একটা ত্রিভুজ, তো ওই যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দুই দ্বারা গুণ করে দিলে আমরা কি ওই যে সামান্তরিকের ক্ষেত্রফল পাচ্ছি। ওই জায়গা থেকে আর কি দুই দ্বারা গুণ দেওয়া মানে তো হাফ কাটা, ওই জায়গা থেকে ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেছে। রম্বসের ক্ষেত্রফল, রম্বস ওই যে বর্গের মতো, শুধু ওই যে এক জায়গায় তফাৎ, সেটা হচ্ছে প্রত্যেক বাহু সমান ও সমান্তরাল। ঠিক আছে, সরি একটু এরকম হবে, বাক্য হবে, কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয় এবং কোণগুলো সমান নয়, তাকে রম্বস বলে। আর এই রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, যে দুইটা কর্ণ আছে না, এই কর্ণদ্বয়ের গুণফল হবে। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম হচ্ছে কি, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, অর্থাৎ একটা চতুর্ভুজের তো চারটা বাহু থাকে, তো এখানে হচ্ছে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকবে। যেমন এখানে যে এই জোড়া, এই যে এই জোড়া বিপরীত বাহু কি সমান্তরাল, কিন্তু এরা তো সমান্তরাল না, তো এটা ট্রাপিজিয়াম। এটা কি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহু দ্বয় যোগফল, এই যে সমান্তরাল বাহু এই দুইটা যোগফল ইন্টু লম্ব দূরত্ব, মানে এই যে সমান্তরাল বাহু দুইটার মধ্যবর্তী দূরত্ব। আমরা জানি সমান্তরাল যে কোনো রেখা বা যে কোনো কিছু হচ্ছে এরা নির্দিষ্ট একটা দূরত্ব অবলম্বন করে পথ অতিক্রম করে। তো এই জায়গা থেকে হচ্ছে লম্ব দূরত্বটা হচ্ছে কি ট্রাপিজিয়ামের লম্ব দূরত্ব। আচ্ছা, এরপর হচ্ছে বহুভুজ। এখন আমরা চতুর্ভুজ পর্যন্ত দেখলাম, কিন্তু চতুর্ভুজের জায়গায় যদি আমাদেরকে পঞ্চভুজ দেয়, ষড়ভুজ দেয়, সপ্তভুজ দেয়, তাহলে এরকম এই যে বহুভুজের ক্ষেত্রে তোমার ক্ষেত্রফল হবে কি এন এ স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন। তো এখানে হচ্ছে তোমার এনটা কি, এন হচ্ছে তোমার ভুজ সংখ্যা, মানে কতগুলা ভুজ আছে। যদি পঞ্চভুজ হয় তাহলে এন এর মান 5 হবে, যদি ষড়ভুজ হয় এন এর মান 6 হবে, তারপর অষ্টভুজ হলে এন এর মান 8 হবে। এই যে এন হচ্ছে ভুজের সংখ্যা, আর এ হচ্ছে এখানে ওই যে যে ভুজটা মানে বহুভুজটা থাকবে, ওই ভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এখানে এটা সুষম বহুভুজ হবে, মানে প্রত্যেক বাহু সমান হবে আর কি। আশা করি প্রত্যেকের সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়েছো এবং ক্ষেত্রগুলো ভালো করে চিনছো তোমরা। এখন আমরা আমাদের গাণিতিক পার্টে চলে যাই। আমরা আজকে আমাদের এই 16.2 এর ভিডিও বেশি লম্বা করবো না, আমরা 16.2 এর মাত্র 5টা অঙ্কের সমাধান করব। 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আজকে সমাধান করে দেখাবো। তো এখানে আমাদেরকে প্রথম প্রশ্নটা কি বলেছি দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এখানে দৈর্ঘ্য তো বুঝলা, দৈর্ঘ্য, কিন্তু বিস্তার জিনিসটা কি? বিস্তার হচ্ছে প্রস্থ। প্রস্থের অনেক নাম আছে, এটাকে প্রশস্ত বলে, চওড়া বলে, মানে এই যে বিস্তারকে ভিন্ন ভাষায়ও মানে সমার্থক শব্দ আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে 2x, মানে প্রস্থ যদি 2 হয় দৈর্ঘ্য হবে 4, তারপরে প্রস্থ যদি 3 হয় দৈর্ঘ্য হবে 6, মানে দ্বিগুণ হবে। আচ্ছা, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার। পরিসীমা নির্ণয় করো, আমাদেরকে পরিসীমা বের করতে বলছে। দেখো ক্ষেত্রফল আছে এখানে, পরিসীমার কথা আছে, মানে আমরা ওয়ার্ড গুলা দেখি। ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই যে ওয়ার্ড দেখে সূত্র মনে আনতে হবে, কিন্তু তুমি ওয়ার্ড দেখার পরে সূত্র যদি মনে না আনতে পারো এটা তোমার ব্যর্থতা, কারণ তোমাকে অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ করতে হবে। তুমি কি 16.2 এর অঙ্ক একেবারে পাকাপোক্ত ভাবে ভালোভাবে পারতে চাও, তাহলে তোমার জন্য আর কোনো কিছুই নেই, কোনো অপশন নেই, শুধুমাত্র তোমাকে একটা কাজ করতে হবে, সূত্রগুলা গলদকরণ অর্থাৎ মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। সূত্রগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, নাহলে তুমি এই অধ্যায় কিচ্ছু পারবা না। আশা করি বুঝতে পারছো। তো এই যে দেখো, তোমার ক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর একটা কথা বলছে পরিসীমা, তাহলে পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 ইন্টু কি, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তা আমরা হচ্ছে কাজ করতে থাকি। আমরা প্রথমে হচ্ছে এখানে অঙ্কটা যদি করতে যাই, আমরা এখানে অঙ্কটা করতে গেলে প্রথমে এখানে আমাদেরকে বলছি কি দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। তাহলে আমরা ওই জায়গা থেকে লিখি 1 নাম্বার, মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ, যেহেতু আমাদেরকে প্রস্থের বলছে তাহলে প্রস্থ হচ্ছে এক্স মিটার ধরলাম আমরা। কেমন? তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 2x, কারণ এটা তো দ্বিগুণ বলছে, তাহলে 2x মিটার। ঠিক আছে, এরপর আমাদেরকে বললো যে ক্ষেত্রফল দিয়ে দিল 512 বর্গমিটার। আমরা এখন লিখবো প্রশ্ন মতে এই যে x ইন্টু 2x, এটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে ক্ষেত্রফল সমান হচ্ছে কত, 512। এটা আমরা বুঝলা, আশা করি তোমরা বুঝছো এটা। তো এখানে হচ্ছে যে 2x আর x এ গুণ করলে 2x স্কয়ার সমান 512। তোমার এই যে পাশে 2 এটা, এ পাশে কি অবস্থা আছে, গুণ অবস্থা, এ পাশে গেলে হবে ভাগ। কেমন?
তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 512 ডিভাইডেড বাই 2। তাহলে স্কোয়ার ও পাশে গেলে হবে রুট ওভার, কেমন? স্কোয়ার ও পাশে গেলে হবে রুট ওভার। তাহলে হচ্ছে আমরা স্কোয়ারকে পাশে রুট করলে আর 512কে 2 দ্বারা ভাগ দিলে হবে 256। তারপরে সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে 16, মানে 256কে আমরা রুট করলে কি পাবো? 16 পাবো। আশা করি এটা বুঝতে পারছো। এতটুকু করার পরে আমরা তো এক্স এর মান পাইলাম, তার মানে কি আমরা এক্স এর মান যেহেতু পাইছি, প্রস্থ কি 16 মিটার, এক্স এর মানই তো প্রস্থ। আর 2x হচ্ছে কি, ওই যে 16 দুগুণে 32, তার মানে দৈর্ঘ্যটাও পেলাম। তাহলে এবার আমাদেরকে পরিসীমা বের করতে বলছে। একটু চিন্তা করো, অন্তর থেকে ফিল করে চিন্তা করো যে আমাদের পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখন লিখবো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, লিখলাম। লেখার পরে 2 ইন্টু 2x আর 1x হচ্ছে 3x, তো 3 দুগুণে 6 ইন্টু x এর মান হচ্ছে 16, 16কে 6 দ্বারা গুণ দিলে হবে 96 মিটার। তাহলে আমরা আমাদের এই যে আয়তক্ষেত্রটি, এটার পরিসীমা পেয়ে গেলাম। তাহলে আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝছো তোমরা। যদি এরপরও না বুঝো কমেন্টস অবশ্যই জানাইবা যে আমরা এটা বুঝিনি, আমাদেরকে আবার বুঝিয়ে দিন, আমি আবার ভিডিও নিয়ে আসবো, এটার জন্য কোনো সমস্যা নেই। এবার হচ্ছে 2 নম্বর প্রশ্নে বলেছে কি আমাদেরকে, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার। বিষয়টা বুঝো একটু, একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ হচ্ছে 60 মিটার। তার মানে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু দিছে, এটা আয়তাকার জমি, বুঝলাম। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হয়েছে, মানে জমির কথা বলেই কিন্তু ওরা ক্ষান্ত হয়নি, আবার জমির মাঝখানে একটা পুকুরও খনন করে ফেলছে। যাক, আমরা পুকুর খনন করতে বুঝলাম। এরপরে বললো কি, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার করে পায়, মানে পুকুরের আবার পাড়ও রাখছে, এটাও বুঝলাম। তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে বললো, তাহলে এবার যেহেতু পাড় রাখছে, তোমাকে বলা হয়েছে, তুমি এটা দেখছো, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা করো। আমরা একটু আগে চিত্রটা আঁকার চেষ্টা করি, মানে পুকুর জমি সবকিছু মিলে একটু খিচুড়ি পাকানোর চেষ্টা করি। এখানে এই যে দেখো, এটা মনে করো আমাদের জমি ছিল, কেমন? এটা আমাদের কি ছিল? জমি ছিল। তো জমির দৈর্ঘ্য ছিল কত? 80 মিটার, আর প্রস্থ ছিল কত? 60 মিটার। ঠিক আছে, এটা বুঝছো। এবার এই জমির মাঝে বলছে যে পুকুর খনন করা হয়েছে, পুকুরের আবার পাড়ও আছে। ঠিক আছে, আমরা পাড় রেখে পুকুরটাকে মাঝখানে আঁকবো, যদিও অ্যাকুরেট হচ্ছে না। তো আমাদের এখানে যে 4 মিটার করে কি পুকুরের মাঝে এই যে পাড় আছে আর কি, পাড় 4 মিটার করেছে, পাড়ের চড়া। তুমি কখনো যদি পুকুরের পাড়ে, মানে পুকুরে যে গিয়ে থাকো, পুকুরে কিন্তু চারপাশে পাড় থাকে, তাহলে ওই পাড়ের চড়াটা হচ্ছে কত? 4 মিটার করে। আর মাঝখানে যে এই অংশ যেটা, এটা হচ্ছে কি পুকুর। এখন আমাদেরকে বললো পাড়ের ক্ষেত্রফল করো। একটু মানে একটু নিজেকে, মানে এই যে পুরো চিত্রের দিকে তাকাই, কিছুক্ষণ চিন্তা করো। চিন্তা করে দেখো যে তোমার এই পাড় হচ্ছে কোনটা, এইটা, কেমন? এটা পাড়। একটু খেয়াল করো, এই পাড়ের ক্ষেত্রফল বের করতে হলে আমি যদি পুরা জমির ক্ষেত্রফল, মনে করো পুকুর নাই এখন, জমির ক্ষেত্রফল আমি বের করি, আর এই জমির ক্ষেত্রফল বের করার পরে এরপর আমি যদি আবার পুকুরের ক্ষেত্রফল বের করি, একটু দেখো যে পুকুরের ক্ষেত্রফল শুধু এইটা, এই যে এটা, প্রথমে জমি তারপরে পুকুর। আমি তাহলে জমি থেকে যদি পুকুরকে উঠাই নিই, তাহলে কি থাকে? শুধু পাড় থাকে। আশা করি বুঝছো এটা। তাহলে আমাকে প্রথমে এই অঙ্কে কি করতে হবে? জমির ক্ষেত্রফল বের করতে হবে, তারপর আমাকে বের করতে হবে পুকুরের ক্ষেত্রফল। এরপর আমি জমির ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বাদ দেওয়ার পরে কি পেয়ে যাব? পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এবার এটা করতে থাকি। এখানে প্রথমে আমরা জমির ক্ষেত্রফল বের করার জন্য জমির মানগুলো লিখে নিই। এখানে জমির দৈর্ঘ্য সমান হচ্ছে 80 মিটার, কেমন? জমির প্রস্থ হচ্ছে কত? 60 মিটার, লিখলাম। তাহলে সুতরাং জমির ক্ষেত্রফল কেমন? এটা হচ্ছে 80 গুণ 60 হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ মিটার হবে, কেমন? বর্গ মিটার। তাহলে এই যে 80 আর 60 গুণ করলে হবে 4800 বর্গ মিটার। এটা বুঝছো আশা করি। এবার হচ্ছে আমরা পুকুরের কোনো দৈর্ঘ্য প্রস্থ আমাদের কাছে নাই, তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আমাদেরকে আগে নিতে হবে। তাই আমরা লিখি আগে হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। পুকুরটা কিন্তু পার বাদে হবে, ঠিক আছে? আমরা এটা একটু লিখতে হবে, পার বাদে। এখানে লিখতে হবে পার বাদে, আবার লিখি। তাহলে আবার পার বাদে পুকুরের দৈর্ঘ্য 80 বিয়োগ, মানে ফার বাদ যাবে পুকুর থেকে, তাহলে 80 বিয়োগ কি হবে? দেখো, এই যে 80, আমাদের 80 হচ্ছে জমি, ফার বাদ যাবে, পার এদিকে 4 বাদ যাবে, এদিকে 4 বাদ যাবে, যেহেতু দুই দিকে 4, তাহলে 80-র এদিক থেকে 4 বাদ যাবে, এদিক থেকে 4 বাদ যাবে, তাহলে 4 ইন্টু 2 হচ্ছে বাদ যাবে মিটার।
তাহলে এটা হবে যে 4 দুগুণে 8, 80 থেকে 8 গেলে হচ্ছে 72 মিটার। ঠিক আছে, এরপরে পার বাদে পুকুরের প্রস্থ, পার বাদে পুকুরের প্রস্থ সমান হচ্ছে 60 মাইনাস হচ্ছে 4 ইন্টু 2 মিটার। তাহলে 60 থেকে 8 গেলে হচ্ছে 52 মিটার। ঠিক আছে, এরপর হবে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, 72 ইন্টু হচ্ছে 52 বর্গ মিটার। তাহলে 72 থেকে 52 72 এবং 52 আমরা গুণ করে দিলে যে মান পাবো সেটা হচ্ছে পুকুরের ক্ষেত্রফল হবে আর কি। 72 গুণ হচ্ছে 52, 3744 বর্গ মিটার। ঠিক আছে, এবার একটু বুঝো, আমরা কি করব, পাড়ের ক্ষেত্রফল বের করবো, তো লিখবো সুতরাং পাড়ের ক্ষেত্রফল সমান হচ্ছে এই যে 4800 বিয়োগ 3744 বর্গ মিটার। তাহলে হচ্ছে আমরা এখানে লিখবো 4800 মাইনাস হচ্ছে 3744, এটা হবে 1056। তাহলে 1056 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের কি পাড়ের ক্ষেত্রফল। আশা করি প্রত্যেকে 2 নম্বর প্রশ্নটা বুঝছো। এবার চলে যাই আমরা আমাদের পরবর্তী প্রশ্ন 3 নম্বরে। 3 নম্বর প্রশ্নে বলেছে কি, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভিতরে সমান পাড় বিশিষ্ট একটি পুকুর আছে। সেম কথা, ওইখানে জমি বলছে, এখানে বাগান বলছে। আচ্ছা, পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, মানে পুকুরের ক্ষেত্রফল হবে কি ওই যে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। তো পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করে, এখানে কিন্তু সমান পাড় বলছে, পাড় কত এই কথা বলা নেই। আমাদেরকে এখন পাড়ের দৈর্ঘ্যটা বের করতে হবে, মানে পাড়ের বিস্তার কতটুকু এটা আমাদেরকে বের করতে হবে, মানে ওইটাকে আমরা একটা নির্দিষ্ট মান ধরে নিব, এটা বের করতে হবে। আচ্ছা, আমরা অঙ্কটা একটু স্টার্ট করি। এখানে প্রথমে আমরা আগে বাগানের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু বলছে পুকুরের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের অর্ধেক, আমরা আগে বাগানের ক্ষেত্রফল বের করি। এখানে বাগানের দৈর্ঘ্য সমান হচ্ছে 40 মিটার। কেমন? তাহলে বাগানের প্রস্থ হবে 30 মিটার। আচ্ছা, তাহলে বাগানের ক্ষেত্রফল হবে, এটা তো তুমি মানে তুমি কিন্তু বলতেছো, আমি শুনতেছি, এটা হচ্ছে কি 40 গুণ 30 বর্গ মিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ আর কি 1200 বর্গ মিটার। গুণ করলে আর কি 40 এবং 30 গুণ করলে কত হবে, 1200 বর্গ মিটার। আচ্ছা, এটা গেল। এবার আমাদেরকে বলছে কি, ওই যে সমান পাড় বিশিষ্ট পুকুর আছে। ঠিক আছে, তাহলে আমরা এখন লিখবো, মনে করি পাড়ের বিস্তার সমান হচ্ছে x মিটার ধরে নিলাম। তাহলে এবার পুকুরের দৈর্ঘ্য, সুতরাং পুকুরের দৈর্ঘ্য সমান, তোমাদেরকে চিত্রটা আঁকতে হবে অবশ্যই, আমি আঁকি না, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। এঁকে নিচ্ছি এখনই, কোনো টেনশন নাই। আমরা হচ্ছে চিত্রটা আঁকলাম, আঁকার পরে এখানে একটু খেয়াল করো, বলছিলাম যে কি বাগানের ভিতরে পুকুর খনন করা হয়েছে। কেমন? বাগানের ভিতরে পুকুর খনন করা হইলে এটা হচ্ছে পুকুর। তাহলে এই যে এদিকে এক্স, এদিকে এক্স, সব দিকে এক্স। কেমন? তারপর এটা হচ্ছে 40, এটা হচ্ছে 30। তাহলে দৈর্ঘ্যের যে 40 আছে, 40-এর দুই দিক থেকে এক্স এক্স বাদ যাবে, মানে 2x বাদ যাবে। তাহলে 40 মাইনাস হচ্ছে 2x, বুঝছো এটা? মানে দুই দিক থেকে এক্স বাদ যাবে 40-এ। আবার হচ্ছে পুকুরের প্রস্থ হবে 30 মাইনাস 2x মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? পুকুরের ক্ষেত্রফল বলতে পারতেছো কিন্তু তুমি, যে 40 মাইনাস 2x, এটা দৈর্ঘ্য, ইন্টু প্রস্থ হচ্ছে 30 মাইনাস 2x বর্গ মিটার। লিখলাম পুরো। কেমন? এখন এটাকে তুমি এখানে একটু ক্যালকুলেশন করে নিতে পারো, যেমন হচ্ছে যে 40 আর 30 গুণ গুলো হচ্ছে 1200, আর মানে এটা একবার এটার সাথে গুণ হবে, আবার এটার সাথে গুণ হবে, তাহলে মাইনাস 80x, এখানে হবে মাইনাস 60x, আর এখানে হবে মাইনাস প্লাস 4x স্কোয়ার। পুরাটাকে আমরা একসাথে লিখলে 4x স্কোয়ার মাইনাস 140x, 80টা এক্স আর 60টা এক্স মিলে 140 প্লাস হচ্ছে 1200। কেমন? প্রশ্নে আমাদেরকে বলছে
যে পুকুরের ক্ষেত্রফল হবে বাগানের ক্ষেত্রফলের অর্ধেক। বাগানের ক্ষেত্রফল কত? 1200। তাহলে আমরা এখন লিখবো প্রশ্ন মতে পুকুরের ক্ষেত্রফল সমান হবে হাফ অফ বাগানের ক্ষেত্রফল। কেমন? এটা আমরা লিখলাম। লেখার পরে যে তোমার পুকুরের ক্ষেত্রফল হচ্ছে কত, যে এটা 4x² মাইনাস 140x প্লাস হচ্ছে 1200 লিখে নিলাম এটা। কেমন? সমান হাফ অফ 1200, বাগানের ক্ষেত্রফল কত? 1200, যে এটা। ঠিক আছে, 1200কে অর্ধেক করলে কত হবে? 600। তাহলে 600 পাশে কি প্লাস অবস্থায় আছে না? এটা একটু বুঝো, আমি আবার বলছি যে এখানে 2 দিয়ে 1200কে ভাগ দিলে কত হবে? 600। 600 পাশে প্লাস অবস্থায়, পাশে আসলে কি হবে? মাইনাস হবে। কেমন? তাহলে 4x² মাইনাস 140x প্লাস 1200 মাইনাস হচ্ছে 600। এই পাশে যেহেতু আর কিছু নাই, জিরো। কেমন? এবার এখানে দেখো 1200 থেকে 600 গেলে হচ্ছে আরো থাকে 600। কেমন? 4x² মাইনাস 140x প্লাস হচ্ছে এখানে হচ্ছে 600 থাকে। কেমন? 600 ইকুয়ালস টু 0। এবার একটু খেয়াল করো, এখানে প্রত্যেক জায়গা থেকে একটা 4 কমন যায়। 4 কমন নেওয়া মানে হচ্ছে 4 দ্বারা ভাগ করা। মানে আমরা 4 দ্বারা কি করবো? এখানে ভাগ করব। তাহলে 4 দ্বারা ভাগ করলে এখানে থাকে x² মাইনাস 140কে 4 দ্বারা ভাগ করলে হবে মেবি 35। তারপরে ভাগ দিয়ে দেখি, 140 ভাগ হচ্ছে 4, জি 35 হবে। 35x প্লাস হচ্ছে 600কে 4 দ্বারা ভাগ দিলে 150 হবে ইকুয়ালস টু 0। ঠিক আছে, আশা করি প্রত্যেকে এটা বুঝছো। এবার হচ্ছে আমরা কি করব, এখানে মিডল টার্ম ফ্যাক্টর করব, মানে উৎপাদক বিশ্লেষণ করব। তো এই জায়গায় উৎপাদক বিশ্লেষণ করতে গেলে হচ্ছে কি, এই যে 150কে এমন ভাবে ভাগ করতে হবে যেন হচ্ছে এই মাঝখানের এটা যোগ করলে 35 হয় আর গুণ করলে 150 হয়। তোমরা লিখবে x² মাইনাস 30x মাইনাস 5x প্লাস হচ্ছে 150 ইকুয়ালস টু 0। এখানে হচ্ছে একটা x কমন দিলে x মাইনাস 30 মাইনাস একটা 5 কমন দিলে আবার থাকে x মাইনাস 30 ইকুয়ালস টু 0। উভয় পক্ষ থেকে x মাইনাস 30 একটা কমন নিলে আর থাকে x মাইনাস 5 ইকুয়ালস টু 0। আমরা জানি একাধিক রাশির মান, যদি একাধিক রাশির গুণফল 0 হয়, যেহেতু এটা গুণফল 0 হয়েছে, আলাদা করে তাদেরকে আমরা 0 লিখতে পারি। তাহলে x মাইনাস 30 ইকুয়ালস টু হচ্ছে 0 ডিভাইডেড বাই x মাইনাস 5 ইকুয়ালস টু 0। তাহলে x ইকুয়াল হচ্ছে 30, x ইকুয়াল হচ্ছে 5, x এর মান দূরে চলে আসছে। আমরা তো বিপদে পড়ে গেলাম না? কোনো বিপদ না, একটু চিন্তা করো। x হচ্ছে কি পুকুরের পাড়। এখন আমাদের এখানে দেখো এই যে এই পুকুরের বা হচ্ছে বাগানের প্রস্থ কত? 30। তাহলে বাগানের প্রস্থই হচ্ছে 30। আমরা যদি পুকুরের পাড়ে যদি 30 রাখি নি, তাহলে আমাদের তো এখানে পুকুরে নেই। পুকুরের পাড় যদি 30 ধরে দিলে পুকুরে তো নাই, কারণ তোমার পাড়ে হচ্ছে কি পুরো বাগানের সমান হয়ে গেছে, তাহলে তোমার তো পুকুর নাই। এই জন্য 30 গ্রহণযোগ্য নয়। আমরা 30-এর পাশে লিখে দিব যা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, তার মানে কি এটা গ্রহণযোগ্য? তাহলে এটা দিয়ে আমাদের কাছে চাইছে কি, জাস্ট পুকুরের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। আমরা এখন লিখবো সুতরাং পুকুরের দৈর্ঘ্য সমান হচ্ছে 40 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত? 5। তাহলে 5 দুগুণে 10, 40 থেকে 30 মিটার হচ্ছে পুকুরের দৈর্ঘ্য। পুকুরের প্রস্থ সমান 30 মাইনাস 2 ইন্টু 5, 5 দুগুণে 10, 30 থেকে 10 গেলে হচ্ছে, এটাকে মিটার দিই নাই, এটা এখানে মিটার হবে। তাহলে আমরা লিখবো 20 মিটার হচ্ছে পুকুরের প্রস্থ। তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ চাইছে আমাদের কাছে, বের করে ফেলছি। এবার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কত? 4 নাম্বার। 4 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে কি, একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে দিয়ে দিল 500 বর্গ মিটার। আমরা চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। এখানে আমাদেরকে এখানে বলছে কি 4 নাম্বারে একটি বর্গাকার মাঠ মানে হচ্ছে এরকম, যে একদম চারদিক সমান হবে। কেমন? বর্গাকার মাঠের বাইরে মানে যে মাঠের হচ্ছে, এটা হচ্ছে মাঠ মনে করো, মাঠের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরলাম আমরা তাহলে আমরা মাঠের বাইরে বলছে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। তাহলে এটা হচ্ছে 5 মিটার করে চওড়া রাস্তা, যেটা 5 মিটার করে চওড়া রাস্তা। ঠিক আছে, এটা 5 মিটার করে চওড়া রাস্তা। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে ওই এই যে রাস্তা, যেটা রাস্তার ক্ষেত্রফল 500 বর্গ মিটার দিয়ে দিচ্ছে। আমরা তো এই যে 2 নাম্বার অঙ্কে কিন্তু আমরা কাজটা করেছিলাম যে পুরা মাঠের ক্ষেত্রফল বের করব, আর হচ্ছে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল বের করব, এবং
মাঠের ক্ষেত্রফল বের করবো। রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে মাঠের ক্ষেত্রফল বাদ দেওয়ার পরে আমরা কিসের ক্ষেত্রফল পাবো? রাস্তাকে পাবো। শুধু শুধু কিসেকে কাকে পাবো? রাস্তাকে পাবো। তো এর জন্য হচ্ছে আমরা কি করবো, এখানে লিখবো মনে করি মাঠের দৈর্ঘ্য সমান এ মিটার। ঠিক আছে, তাহলে মাঠের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার, এটা বুঝতে পারতেছো, এ স্কোয়ার বর্গ মিটার। ঠিক আছে, তারপর হচ্ছে লিখবো আবার রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য। রাস্তা সহ হইলে কি, ওই যে তোমার দুই দিকে কি হবে, মাঠটা বাড়বে, দুই দিকে কি মাঠটা ফাঁস করে বাড়বে। তাহলে এ প্লাস 5 × 2 মিটার, পাইলাম কি এ প্লাস 10 মিটার। ঠিক আছে, তাহলে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে এ প্লাস 10 হোল স্কয়ার। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা এখন, এটা বর্গ মিটার হবে। এখন হচ্ছে আমরা রাস্তার ক্ষেত্রফল আমাদেরকে দিয়ে দিছে, এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে কি ছোটটা। তাহলে বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। প্রশ্ন মতে এ প্লাস 10 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান কত? 500, মানে রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এ প্লাস 10 মানে হচ্ছে এ প্লাস 10 হোল স্কয়ার মানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? এ স্কয়ার প্লাস 2ab, এ হইলো এ, বি হইলো 10, প্লাস বি স্কয়ার মানে 10 স্কয়ার মাইনাস এ স্কয়ার সমান হচ্ছে 500। এই যে এ স্কয়ার কাটা, 10 দুগুণে থাকে কত? 20, এ সমান হচ্ছে, সরি এখানে প্লাস 10 10 100 থাকে আবার, সমান 500। তাহলে 20a, 100 এর পাশে প্লাস এর পাশে গেলে মাইনাস, 500 মাইনাস 100, 20 এর পাশে গুণ অবস্থা পাশে গেলে ভাগ, তাহলে 400/20। সুতরাং এর মান হচ্ছে কত? 20 মিটার। তোমার কাছে কি চাইছে? মাঠের ক্ষেত্রফল। তাহলে এই যে মাঠের ক্ষেত্রফল আমরা লিখছিলাম এই যে এ স্কয়ার, তাহলে আমরা এখন লিখবো সুতরাং মাঠের ক্ষেত্রফল সমান হচ্ছে 20 হোল স্কয়ার, অর্থাৎ 400 বর্গ মিটার। 400 বর্গ মিটার। 4 নম্বর অঙ্ক বুঝছো আশা করি। এবার চলে যাব আমরা 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নে আমাদেরকে বললো কি, একটি বর্গক্ষেত্রের পরিসীমা আর একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। মানে বর্গক্ষেত্রের পরিসীমা কার পরিসীমার সমান হবে? আয়তক্ষেত্রের পরিসীমার সমান। বুঝলাম এটা আমরা। আয়তক্ষেত্রের মানে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের, মানে যে আয়তক্ষেত্রের কথা বলছো এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ক্ষেত্রফল 768 বর্গ মিটার। আমাদের কিন্তু এখানে যে আগে দিয়ে মাথায় বাড়ি দিচ্ছে যে পরিসীমা, ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমার সমান হবে। তাহলে এই যে এখানে আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ ক্ষেত্রফল 768 বর্গ মিটার। একটু চিন্তা করো এরকম অঙ্ক আমরা করছি কিনা। এই যে কিছুক্ষণ আগে কিন্তু এরকম একটা অঙ্ক আমরা এই যে 1 নম্বরে করেছিলাম। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গ মিটার, পরিসীমা নির্ণয় করতে বলছে। তো এখানে পরিসীমা আমরা বের করতে হবে, না আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরিসীমাটাই বের করার জন্য বলতেছে। এই জন্য হচ্ছে আমরা এখন এখানে পরিসীমাটা বের করার চেষ্টা করবো প্রথমে আয়তক্ষেত্রটা। তো প্রথমে আমরা লিখবো মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে x মিটার। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে 3x মিটার, কারণ দৈর্ঘ্য প্রস্থের কি বলছে? 3 গুণ বলছে। প্রশ্ন মতে আমাদেরকে বললো ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 768 বর্গ মিটার। কেমন? তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে 3x অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে x সমান 768। তাহলে এটা হবে 3x স্কোয়ার সমান 768। এক্স স্কোয়ার সমান 768/3। স্কোয়ারের পাশে গেলে কি হবে? রুট ওভার হবে। তাহলে 768কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 768/3 হয় 256। আচ্ছা, তাহলে সুতরাং x ইকুয়াল হচ্ছে 256কে রুট করলে হবে 16। এবার আমরা লিখবো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইন্টু 4x, তাহলে 4 দুগুণে 8 গুণ 16,
তাহলে 8 গুণ 16 কত হয় আমরা দেখি। 8 গুণ 16 128 মিটার। কেমন? এই 128 মিটার হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। দেখ আমাদেরকে এখন বলছে বর্গক্ষেত্রের পরিসীমা কি 128। আমরা প্রশ্ন পুরাটা পড়ি এবার। বলছে প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধাতে মোট কতটি পাথর লাগবে। এখন মোট কতটি পাথর লাগবে এটা বের করতে গেলে হচ্ছে আমাদেরকে আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করতে গেলে আমরা তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এখনো জানি না, এই জন্য হচ্ছে আমরা লিখবো সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে 128 মিটার। ওই যে বলছিল আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এ সমান হচ্ছে 128। তাহলে এ ইকুয়াল হচ্ছে 128 ডিভাইডেড বাই 4 সমান 128 কে 4 দ্বারা ভাগ দিলে কত হয় 32। তাহলে 32 মিটার এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের এই এক বাহুর দৈর্ঘ্য। এখন আমরা এক বাহুর দৈর্ঘ্য থেকে কি করতে হবে, এখানে আমরা লিখবো হচ্ছে সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল করব কত, যে 32 হোল স্কয়ার বর্গ মিটার। 32 হোল স্কয়ার করলে কত হয়, যে 32 হোল স্কয়ার করলে হয় 1024 বর্গ মিটার। কেমন? এরপর হচ্ছে আমাদেরকে বলছে কি যে 40 সেন্টিমিটার মনে হয় 40 সেন্টিমিটার বর্গাকার পাথর। তাহলে পাথরের ক্ষেত্রফল বের করবো। তো এটাও কিন্তু প্রত্যেক বাহু সমান। আমরা লিখবো এখন আবার দিয়ে লিখবো আবার পাথরের দৈর্ঘ্য হচ্ছে 40 সেন্টিমিটার। আমাদের আগের প্রত্যেকটা মান কিন্তু মিটারে ছিল, এখন এটা সেন্টিমিটার আছে, এটাকে মিটারে নিতে হবে। তো 40 সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমরা কি করতে হবে, 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে হয় কত, 0.4 মিটার। ঠিক আছে? তাহলে সুতরাং পাথরের ক্ষেত্রফল হবে কি 0.4 হোল স্কয়ার হচ্ছে 0.16 বর্গ মিটার। কেমন? এবার হচ্ছে সুতরাং পাথর লাগবে সমান হচ্ছে এই যে এখানে পাথরের ক্ষেত্রফল যা তাহা দিয়ে আমরা পুরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করে দিব। 1024 ভাগ হচ্ছে 0.16 টি। তাহলে 1024 কে আমরা কি করব, 0.16 দ্বারা ভাগ করে দিব। তাহলে 6400টি পাথর লাগবে, 6400টি। তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেলাম, আমাদের পাথর লাগবে কয়টা, 6400টি। আজকের এই ভিডিওতে আমরা টোটালি 16.2 এর 1 থেকে 5 পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা অঙ্কের সমাধান করার চেষ্টা করেছি। আশা করি প্রত্যেকে আজকের ভিডিওটি দেখে প্রশ্নগুলা বা হচ্ছে অঙ্কের সমাধানগুলো ভালো করে বুঝেছো এবং প্রত্যেকে আমার চ্যানেল এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টসে জানাইবা। আর এরপরে কোন টপিক সম্পর্কে ভিডিও চাও বা কোন অধ্যায় নিয়ে ভিডিও চাও অবশ্যই কমেন্টসে জানাইবা। তো ভালো থাকবে সবাই এবং প্র্যাকটিস করবে। আসসালামু আলাইকুম।